রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। তুই সিম্পল হাউসওয়াইফ জয়শ্রী নতুন আর একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। প্রতিদিনের ন্যায় আজও সকাল থেকে তোমাদের সাথে ব্লগটা শেয়ার করছি। আই হোপ যে আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে। আজকেও সকালবেলা ঘুম থেকে উঠে শাশুড়ি মা উঠোনটা ঝাড় দিয়েছেন, উঠোনে ছড়া দিয়েছেন, আর তারপরে হয়েছে আম কাটতে বসে গেছে। আর আমি এদিকে অন্ধকারের মধ্যে ঘরটাকে ভালো করে ঝাড় দিয়েছি। তারপরে এই যে বাসি দূরে জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি, যেহেতু দূরই হলো আমাদের সমৃদ্ধির চাবিকাঠি। দূরটা যদি সঠিকভাবে জল দিয়ে না ধোয়া হয় তাহলে কিন্তু সুখ সমৃদ্ধি এই দূর হইতেই আটকে যাবে। তার জন্য সবার আগে বাসি কাজকর্ম সেরে আগে দূরে জল দেওয়া উচিত। আর এদিকে দেখো ভালো করে আমি এদিকে জলটাকে সরিয়ে দিলাম সামনে থেকে, যেহেতু ওইদিকে ছড়া দিয়েছে দেখেই বুঝতে পারছো উঠোনটা। আর তারপরে এই যে এক বোতল জল নিয়েছি ফ্রিজ থেকে, হাফ ছিল বোতলে আর হাফ গরম জল পাইল করে নিয়ে এখন ঠান্ডা গরম জল একটু খেয়ে নেব। যে পরিমাণে গরম পড়েছে, সকালবেলা ঘুম থেকে উঠলেই মনে হয় যেন গায়ে কেউ আগুনের তাপ ঠেলে দিচ্ছে, এত পরিমাণে গরম। আর তার মধ্যে দিয়ে আবার লোডশেডিং, এই যাই কারেন্ট এই আসে। যেহেতু আমরা গ্রামে থাকি ওই জন্য কিন্তু কারেন্টের সমস্যাটা অনেকটা বেশি। তো তারপরে এই যে ব্রাশ নিয়ে বসেছি, একটু জল খেয়ে মিনিট দুয়েক রেস্ট করেছি, তারপরে এই যে ব্রাশ করছি। আমি জানো তো সকালবেলা এমনি তো ফ্রেশ হয়ে নিই, মুখ টুক ধুয়ে নিই, কিন্তু তারপরে গিয়ে এক ঢোক দু ঢোক জল খেয়ে কাজকর্ম শুরু করি। কেননা যদি বেশি জল খেয়ে কাজ লাগি তাহলে কিন্তু ওই গাল দিয়ে যেন জলটা বেরিয়ে আসে। তার জন্য সমস্ত কাজের পরে ফ্রেশ মাইন্ডে এক গ্লাস মতো জল খেয়ে নিই। আর এই যে তারপরে ফ্রেশ হয়ে সোজা ঘরে এসে আগে বিছনাটাকে সুন্দর করে উঠিয়ে নিচ্ছি। যেহেতু দুই বাবুই ঘুম থেকে উঠে গেছে, তাহলে আর বাসি বিছনা ফেলে রাখার কারণটা কি? বাসি বিছনা কিন্তু যেমন বাচ্চাদের পক্ষে ভালো, তেমন কিন্তু সংসারের পক্ষে আবার খারাপ। বেশিক্ষণ অবধি বাসি বিছনা আবার রাখাও উচিত নয়। আর ঘরের মধ্যে দিয়ে বিছনাটা যদি একটু সুন্দর পরিপাটি না থাকে তাহলে কিন্তু ঘরটাই অগোছালো মনে হয়। আমার ঘরটা যেমন জায়গা কম তেমন কিন্তু জিনিসও কম, কিন্তু পোশাক আশাক এত পরিমাণে হয়েছে যে সেখানে ঘরে আমি জায়গা দিতে পারছি না। কেননা একটুখানি তো ঘর, তো সেখানে আবার 4টে মানুষের জামা কাপড় রাখার জায়গারও কিন্তু খুব পরিমাণে অভাব। একদিন যদি আমি জামা কাপড় ভাঁজ না করি তো পরের দিন মনে হবে যে এই জামা কাপড়গুলো আমি কোথায় রাখবো। তো সেরকম চিন্তা ভাবনা করেই কিন্তু আমার সমস্ত কাজটা গুছিয়ে করতে হয়। আগে তবু শাশুড়ি মা বাড়িতে ছিলেন না, তেনার ঘরে গিয়ে জামা কাপড়গুলো পাট করে করে রেখে আসতাম। তো এখন তো তিনি বাড়িতে এসেছেন, ওই জন্য কিন্তু ওই ঘরে গিয়ে আমার জামা কাপড় রেখে আসার কোনো প্রশ্নই ওঠে না। কেননা তারও তো জামা কাপড় থাকবে, সেও তো তার জামা কাপড়গুলো নিয়ে গুছিয়ে রাখবে। আর সংসারে যখন একটা মানুষ থাকে তখন কিন্তু কাজের প্রেশার একরকম থাকে, আর যখন দুটা মানুষ থাকে তখন কিন্তু কাজের প্রেশার আরেক রকম থাকে। একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছিলে যে আমার শ্বশুরমশাই কোথায় থাকে। তো আমার শ্বশুরমশাই কিন্তু আর গত 1 থেকে 2 দিনের মধ্যেই বাড়িতে আসবে। তিনি থাকে বোম্বে বা মহারাষ্ট্র, যা হোক এরকম দুটো জায়গার মধ্যে একটা থাকে। তবে উনি ঠিকঠাক করে বলেন না, তো সবাই বলে বোম্বে কাজে যাচ্ছি, তো এইটাই হচ্ছে কথা। তো তিনি হয়তো মহারাষ্ট্রে পুনের ওই দিকে কোথায় থাকে, তো তিনি সেন্টারিং কাজ করেন। ওই যে বড় বড় যে বিল্ডিং হয়, রোড ঢালাই হয়, তার যে মানে লোহার যে পাটাতনের কাজ হয় না, লোহার তোমার তারপরে হচ্ছে কার্ডবোর্ডের যে কাজ হয়, তিনি সেই কাজগুলোই করেন বাইরে থেকে। আশা করছি বন্ধু তুমি তোমার কমেন্টের রিপ্লাই পেয়েছো। আর তোমার নামটা এখন অবধি আমার মনে আসছে না, তবে কমেন্টটা আমার ভালো মতো মনে আছে, ওই জন্য কিন্তু তোমার কমেন্টের রিপ্লাইটা আমি প্রথমেই দিয়ে দিলাম। আর এদিকে দেখো নিজের জন্য চা বানিয়ে নিচ্ছি। আর শাশুড়ি মা যেহেতু দুধ চা খান না, তিনি লিকার চা খান, তো তিনি বললে তোমার চাটা তুমি বানিয়ে নাও, আমার চা আমার সময় মতো নাহলে আমি বানিয়ে খাবো। তো ওই জন্য আমি আমার দুধ চাটা খেয়ে নিচ্ছি। আর ওদিকে আমগুলো তো সব আমি গুলিয়ে রেখে দিয়েছি, তবে আজকে আমগুলো এত তাড়াতাড়ি জ্বালানো সম্ভব হবে না। কেননা শাশুড়ি মা আজকে ঠাকুর ঘরে একটু ভোগ লাগিয়ে পুজো দেবেন, যেহেতু তিনি অনেক দিনই বাড়িতে ছিলেন না। বলতে গেলে 1 বছর বাদে তিনি বাড়িতে এসেছেন। তো তার মধ্যে গত কয়েকদিনের জন্য আসছিলেন, হয়তো 3 থেকে 4 দিন কি 1 সপ্তাহের জন্য। তাছাড়া বলতে গেলে টানা 1 বছরই ছিল আমার ননদের বাড়িতে। আর আমার শ্বশুরমশাইও ওরকম প্রায় 1 বছর হয়ে গেছে তিনি বিদেশে আছেন। তবে তিনি সেখানে একটু চোট পেয়েছেন,
মানে যে আমাদের ঠিকাদার সেই ঠিকাদারের বাইকে করে যাচ্ছিল বা মার্কেটে, তো সেখান থেকে পেছনে বাইক থেকে পড়ে গেছে। পড়ে গিয়ে এমনভাবে চোট লেগেছে যে বেচারা ওষুধ খাচ্ছে তবুও কমছে না। নয়তো তেনার টার্গেট ছিল তিনি একেবারে পুজোর সময় বাড়িতে আসবেন। মানে প্রতি বছরই উনি পুজোর সময় কিংবা চৈত্র মাসে বাড়িতে আসেন, যেহেতু চৈত্র মাসে ঠাকুরনগরের মেলা হয়, তো সেখানে কিন্তু তিনি ওই যে আসেন। তো বেশিরভাগ অংশ তিনি পুজোর সময় বাড়িতে আসেন। আর ওই মাজায় চোট লাগার কারণে তিনি এখন সকাল সকালই বাড়িতে আসছেন। তবুও ফোন করে বলছে যে আমি আসতাম না, জানো তো, আমি এরকম চোট পেয়েছি, আমার ব্যথাটা তো কমছেই না, তো আমি 11 তারিখে গাড়িতে উঠবো, 12-13 তারিখে এসে পৌঁছাবো। আর তোমাদের সঙ্গে বকবক করতে করতে তো বেশ খানিকটা কাজ হয়ে গিয়ে নিয়েছি, আর বাবুদের স্কুলের বেলাও হয়ে গেছে। আর আজকে না প্রেশার কুকারের ভাতে একটু পরিমাণে জল বেশি হয়ে গেছিলো, তো আর যদি 2টো সিটি বেশি করে দিতাম, তো আমার ওই যে আন্দাজ আছে যে আমি এই কয়টা সিটি মারলে ভাত হয়ে যায়, তো সেরকমই দিয়েছি। তো দেখছি তলায় কেমন জল জল হয়ে আছে। তো সেই ভাতটা খেতে খেতে তো কতক্ষণ ধরে ঘ্যান ঘ্যান করলো। তারপরে গিয়ে ভাত টাত খেয়ে দিয়ে আজকে স্নান করেছে। আর তারপরে এই যে এখন জামার বোতাম খুলছি, এখন দেখছি কলারের কাছে একটা বোতাম নেই। তো আমি আগে খেয়াল করিনি যে আমার পুরো বোতামটা খুলে লাগিয়েছি, এখন দেখছি যে একটা বোতাম ওর থেকে খুলে ফেলে দিয়েছে। তো জামাগুলো ধরো অনেক দিন ধরে পরানো হয়নি, মনেও নেই। আর জামার সাইজগুলো সব একই রকম, একবার শোকেজে খুঁজি, একবার এদিকে খুঁজি, মানে এতগুলো জামা, শোকেজের ভেতরেও জামা আছে 4টে, তবে সেই 4টেই হলো হাতা লম্বা। তারপরে এই দিক দিয়ে আবার একটা জামা নিয়ে তারপরে দিলাম। এই জামাগুলো পুরনো করে দিয়েছে, এগুলো তো অনেক দিনের, তো ভেবেছিলাম বাদ দিয়ে দেবো, তো দেখছি না, যে জিনিসটা ফেলনা মনে করি সংসারের মধ্যে, সেই জিনিসটাই কিন্তু কখনো ফেলনা হয় না। সব জিনিসই কিন্তু সময় সুযোগ অনুযায়ী কাজে লেগে যায়। এই জামাগুলো ভেবেছিলাম আরও একটা আছে যে বাদ দিয়ে দেব, তো সেইভাবেই গুছিয়ে রাখা, তো এখন দেখছি সেই বাদ দেওয়া জামাটাই আজকে বের করে পরাতে হলো। তো ভাবছি এটাকে আর পরতে দেবো না, এটার বোতামের থেকে একটা খুলে নিয়ে যে জামাটায় যে বাদ দিয়ে রেখে দিলাম বোতামের জন্য, সেই জামাটাকে মানে ঠিকঠাক করে দেব। তবে আজ এখন যাক, এখন এমনিতেই লেট হয়ে যাবে, এখন 10টা 10 বেজে গেছে, এখনও ওইদিকে বই ব্যাগপত্র গুছিয়ে তারপরে গিয়ে বেরাবে। আর চলো এর সাথে বলে রাখি, আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো একটা লাইক কমেন্ট করে জানাতে ভুলে যেও না। আর নতুন যদি কোনো বন্ধু আজকে আমার ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকো, ভিডিওটি দেখে ভালো লাগলে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। আর পুরনো বন্ধুরা যারা অলরেডি এই কাজটি করে রেখে দিয়েছো, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা। বন্ধুরা, তোমরা যে প্রতিদিন এক একটা মিষ্টি মিষ্টি কমেন্ট করো, তোমাদের প্রতিদিনের এই যে মিষ্টি একটা কমেন্ট আমাকে অনুপ্রেরণা দেয়, আমাকে মোটিভেট করে নতুন একটা ভিডিও দেওয়ার জন্য। আর আশা রাখি তোমাদের কাছে এরকম মিষ্টি মিষ্টি কমেন্টের। আর চলো এদিকে তো বাসনগুলো মাজা হয়ে গেল, আর এবারে মাছগুলো ধুয়ে নিই। আর এর সাথে তোমাদের গত দিনের ভিডিওতে করা বেশ কিছু মিষ্টি মিষ্টি বন্ধুদের নাম নেওয়া যাক। জ্যোতিকা হালদার, সৌরভ, নাজনীন ব্লগ, ছোট্ট পাখি দেখে দিদি ভাই, লাবণী আদক সেই জিজ্ঞাসা করেছিল, আমার হঠাৎ করে মনে পড়লো যে আমার শ্বশুর বাবা কোথায় থাকে। তো আশা করছি দিদিভাই তুমি তোমার কমেন্টের রিপ্লাইটা পেয়ে গেছো। আর কমেন্ট করেছে মা ছেলের স্বপ্ন, শ্রাবণী, টুম্পা সানা, স্মাইলি দীপা, তুলিকা শাহাদর। সে লিখেছে তোমার শাশুড়ি আসায় তোমার কাজে অনেকটা হেল্প হয়েছে। কি বলো তো, সংসারের কাজ তো সংসারের কাজ, মানুষ থাকলে কাজে লাগে আর নয়তো না। তবে সংসার তো অ্যাডজাস্ট করা, কেউ থাকলে একরকম আর না থাকলে কিন্তু আর এক রকম। সংসারের কাজ প্রত্যেকটা যদি তুমি অ্যাডজাস্ট করে করতে পারো, শাশুড়ি বৌমা হোক আর মেয়ে মা হোক, যদি তুমি অ্যাডজাস্ট করে করতে পারো, তাহলে কিন্তু তোমার মনে হবে যে তোমার সংসারে কাজ কমে গেছে। আর যদি অ্যাডজাস্ট করে না করতে পারো, তাহলে কিন্তু কখনোই তোমার ওই কাজের বোঝাটা মাথা থেকে নামবে না। তোমার সংসারের কাজ যেমন কি তেমনই আছে, হয়তো ওই একটা থেকে 2টো কাজ কমে যাবে, তবে তো সংসারটা ওই যে কথাই বলবে লোকে, তোমার সংসার তোমাকে বুঝে নিতে হবে। তখন কিন্তু ওই কথার পরিপ্রেক্ষিতে তখন মনে হয় না যে একটা মানুষ আমার সাথে এসে কিংবা আমার পাশে থেকে কাজের কোনো রকম কোনো কমতি পড়েছে। তবে দেখবে সংসারে যদি একটা কাজ কমে যায়, তবে আর একটা কাজ কিন্তু আর একদিক দিয়ে বেড়ে যায়। সংসারের কাজের কিন্তু কোনো রকম কোনো শেষ নেই। তবুও কিন্তু ওই যে প্রতিটা মুহূর্ত একটাই কথা, যে সংসারে সারাদিন মেয়ে ছেলেরা কী করে। প্রত্যেকটা হাউসওয়াইফ কিন্তু সংসারে সারাটা দিন খাটতে থাকে, সে তার কেউ অ্যাসিস্ট্যান্ট থাকুক কিংবা না থাকুক, তবুও কিন্তু তাদের ওই একটা কথাই শুনতে হবে, তোমরা সারাদিন কী করো বাড়িতে। তো যাই হোক, এই কথার তো কোনো উত্তরই দিতে পারবো না, তো সেই উত্তর না দিতে দিতে চলো আরও বেশ কিছু মিষ্টি মিষ্টি বন্ধুদের নাম নেওয়া যাক।
দাস কমেডি, সোমা গাঙ্গুলি, রূপন্তী ফ্যামিলি ব্লগ। তোমাদের সকলকে জানাই অনেক ভালোবাসা, অনেক অভিনন্দন এত মিষ্টি মিষ্টি কমেন্টের জন্য। আর দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু ওইদিকে আমার স্নান কমপ্লিট হয়ে গেছে, আর আমি ছাদের উপর এসেছি জামা কাপড়গুলো মেলতে। যে জামা কাপড়গুলো আমি যে কমফোর্টে ভিজিয়ে রেখেছিলাম সেইগুলোকে সাথে আমি স্নান করেছি সেই জামা কাপড়ও একবারে ধুয়ে মেলে দিচ্ছি। আর এখন কিন্তু এই যে প্রচণ্ড রোদের তাপ দেখতে পাচ্ছ, যখন তখন জামা কাপড় শুকিয়ে যাচ্ছে, আবার যখন তখন মেঘলা করে বৃষ্টি আসে। আমি যখন প্রথমে আসলাম তখন কিন্তু রোদ্দুর ছিল, আবার দেখতে পাচ্ছ মেঘলা মেঘলা হয়ে গেছে। তবে আজকে সারাটা দিন এমনই চলেছে, আর সেই পরিমাণে গরম। আর এই তো জামা কাপড়গুলো সব মেলা হয়ে গেল। আর জানো তো, আমাদের বাড়িতে জামা কাপড়গুলো মেলতে গেলেও একটু হিসাব করে মেলতে হয়, কেননা এই যে পায়রা পাখি আছে, সাদা জামা কাপড়গুলো এমন জায়গায় মেলতে হবে যাতে করে তারা সেখানে এসে উড়ে না পড়ে। যদি আমি পেছনের দড়িতে গিয়ে তোমার ওই সাদা জামা কাপড়গুলো মেলে দিই, তাহলে কি করে তারা ওখানে খাবার খায় থালা থেকে, আর ওই উপরে দড়িতে এসে বসে। অন্যান্য জামা কাপড়ে উঠে বসলে কোনো অসুবিধা হয় না, তবে সাদা জামা কাপড়ে বসলে না তাদের একটা পায়ের ছাপের দাগ হয়ে যায়। আর এদিকে কিন্তু আজকে দুপুরবেলা আমার রান্নাবান্না কোনো কিছুই লাগেনি, কেননা আজকে পূর্ণিমা উপলক্ষে আমার শাশুড়ি মা এদিকে নিরামিষ ডাল, আর এদিকে 5 রকম ভাজা, আর এদিকে দুধ দেখতে পাচ্ছ, আর হাঁড়িতে কিন্তু ভাত, সমস্তটাই কিন্তু ঠাকুরের বাসনে রান্না হয়েছে। আর রান্নার আগে গ্যাসের টপ কাউন্টারটা কিন্তু ভালো করে পরিষ্কার করে নেওয়া হয়েছে, কেননা ঠাকুরের ভোগ যেখানেই রান্না করো না কেন সেইখানেই কিন্তু তোমার পরিষ্কার পরিচ্ছন্ন করে রান্না করতে হয়। অনেকে বলবে যে রান্নাঘরে কেন করছো, তবে কি জানো তো, আমাদের রান্নাঘরে হলো মা অন্নপূর্ণার বাস। সেখানে যদি পরিষ্কার পরিচ্ছন্ন করে যদি তুমি যে কোনো কাজই করো না কেন, সেখানে কিন্তু ঠাকুরের ভোগ কখনো অশুদ্ধ বা অপবিত্র হয়ে যায় না। এটা আমার গুরুদেবের মুখের শোনা কথা, সেজন্য কিন্তু আমি তোমাদের বললাম। অনেকে আছে বলবে যে আঁশ ঘাট চুরি করছো, সেই গ্যাসের মধ্যে ঠাকুরের জিনিস রান্না করছো। তবে মা অন্নপূর্ণা যেখানে থাকে সেখানে কিন্তু সমস্ত জিনিসই পবিত্র হয়ে যায়। তো ওই জন্য কিন্তু এই রান্নাঘরে আমরা কিন্তু সমস্ত কাজ এইভাবে ধুয়ে মুছে পরিষ্কার করে নিই। তো এইদিকে দেখো, নিচে কিন্তু আমি আগে ঘর মুছেছি স্নান করতে যাওয়ার আগে, যেহেতু লোডশেডিং ছিল ওই জন্য কিন্তু তোমাদের সঙ্গে আর শেয়ার করিনি। তো স্নান করতে যাওয়ার আগে আমি ঘরটা মুছে নিয়েছি। আর এখন এখানে ঠাকুরের ভোগটা বসে বসে গোছাবো বলে ফের কিন্তু আবার নিচেটা ভালো করে মুছে তারপরে সমস্ত কিছু নিয়ে এখানে বসে পড়েছি। আর এখন এদিকে আমি ঠাকুরের ভোগের থালাগুলো সাজিয়ে দেব, আর ওদিকে আমার শাশুড়ি মা কিন্তু ঠাকুর ঘরে ঢুকেছেন, কেননা আজকে হলো আমাদের এখানে বাড়িতে মানে বুধবার, মানে তার জন্য কিন্তু বুধবারের সেই হরিচাঁদ চান্দিমাতার ঘট পাতাতে হবে, ঠাকুর ঘরটাকে মুছতে হবে। তো তিনি রান্না বান্না করে ওইদিকে ঠাকুর ঘরে ঢুকে যায়। আমাকে বললো যে তুমি স্নান করে এসে ঠাকুরের ভোগগুলো সুন্দর করে সাজিয়ে দাও। তো আমি এই যে সেই মতো ঠাকুরের ভোগগুলোকে সাজিয়ে নিয়েছি। এই সাইডে তো দুধ আমের ভোগ আর 5 রকম মিষ্টির ভোগ সাজানো হয়ে গেছে, আর এইবার 5 রকম ভাজা আর ডালের ভোগ সাজাবো। তো এদিকে দেখতে পাচ্ছ ভাতটাকেও কিন্তু আমি সুন্দর করে গুছিয়ে নিলাম। আর যেহেতু এই যে আমরা ভোগ লাগাচ্ছি, এই ভোগটা কিন্তু বাড়ির প্রত্যেকটা মানুষকেই কিন্তু তোমার চামচি দিয়ে মেখে নিয়ে তারপরে গিয়ে দেব। তারাও কিন্তু আমাদের বাড়িতে এরকম যখন ভোগ লাগায় তখন কিন্তু তারাও এসে আমাদের বাড়িতে এরকম ভোগ দিয়ে যায়। তবে জানো তো, মেয়েদের যতটা না ধৈর্য থাকে, তার থেকে কিন্তু যখন একটা মেয়ে হাউসওয়াইফ হয়ে যায় তখন কিন্তু তার ধৈর্য দ্বিগুণ বেড়ে যায়। কেননা তাকে কিন্তু একা হাতে 2 থেকে 3টে সংসারের দায়িত্ব নিতে হয়। এই যেমন ধরো, একটা সংসার হলো ভগবানের, একটা সংসার হলো ভগবান দিয়েছে আমাকে সেই সংসারে, আর দ্বিতীয়ত হলো তোমার হচ্ছে মায়ের বাড়ির সংসারে। আর যখন মায়ের বাড়ির সংসারে মেয়ে হয়ে সংসার সামলাতে হয় তখন কিন্তু প্রচুর পরিমাণে ধৈর্য শক্তি থাকা লাগে। আর অ্যাডজাস্ট করে নিতে নিতে কিন্তু শ্বশুর বাড়ি হোক কিংবা বাপের বাড়ি, তখন কিন্তু মেয়েরা হিমশিমিয়ে যায়। তবুও কিন্তু তাদের জীবনটা থেমে থাকলে চলে না, তাদের জীবন তো গতিবাহিত নদীর মতো। যখন জোয়ার আসে তখন তো জোয়ার আসে, তখন হাসি খুশি নিয়ে সমস্ত সংসারটা ভরে যায়। আবার যখন ভাটা আসে তখন কিন্তু সেই ভাটার মতো কিন্তু মেয়েদের জীবনটাও হয়ে যায়। আর এই যে আমি ভোগগুলো সাজিয়ে দিয়েছি, শাশুড়ি মা এখন ভোগ লাগিয়ে ঠাকুরকে পুজো দিয়ে দিচ্ছেন। আর আজকে কিন্তু শাশুড়ি মাই ঠাকুর ঘরটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়েছে। ওই যে বুধবার আজকে ঘরটাকে পাতিয়েছেন তিনি, আর বৃহস্পতিবার কালকে আবার মা লক্ষ্মীর ঘরটা পাতিয়ে নেব। আর ওই যে আমাদের অসুখ চলাকালীন তো ওইদিকে মায়ের পুজো তো দেওয়া হয়নি, শুধুমাত্র গোপাল সেবা দেওয়া হতো।
তো এখন এই যে বেশ কয়েকদিন ধরে তো তোমার এইভাবেই চলছে, এখনও মা লক্ষ্মীর ঘরটা না পাতা পর্যন্ত ঠাকুর ঘরটাকে পরিপূর্ণ মনে হচ্ছে না। যাক, শাশুড়ি মার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তারপরে আমি এসে প্রতিদিনের ন্যায় যেরকম হনুমান চালিসা পাঠ করি, ঠাকুরকে আরতি দেখাই, তেমন ঠিক আরতিও দেখিয়েছি, শুধুমাত্র ভোগটা আমার শাশুড়ি মা লাগিয়েছেন। কী বলো তো, পুজো তো আজ যার ব্যক্তিগত, আমার শাশুড়ি মা পুজো দিয়েছে বলে আমি ঠাকুর ঘরে আসতে পারবো না তেমনটা কিন্তু নয়। তিনি পুজো দিয়ে গেলেই কিন্তু আমি এসে ঠাকুর ঘরে নমস্কার করি, ধূপকাঠি ধরাই, প্রদীপ জ্বালাই। কেননা কারোর পুজোর ভাগ কেউ কিন্তু কখনো কোনো দিন নিতে পারবে না। এক হলো বিদ্যার ভাগ, আর এক হলো এই যে ঠাকুরের নাম জপ করে ঠাকুরের পুজো দেওয়া, এই দুটো ভাগ কিন্তু কেউ কখনো কাউকে দিতে পারে না। আর এ যতই করবে ততই কিন্তু বাড়বে। যেরকম পুজো করবে, পুজো করতে করতে কিন্তু সেই মনটা এতটা পজিটিভিটি হয়ে যাবে, তখন কিন্তু ওর পেছনে ছুটতে তোমার বেশ লাগবে। আর যদি কিনা নিয়ম নীতি মেনে সংসারে কাজগুলো করা হয়, তখন যদি সংসারে একটু কিছু ভালো হয়, তখন কিন্তু বেশ সংসারের কাজগুলো করতে মজা লাগে। তো যাই হোক, এদিকে রান্না হয়ে যাওয়ার পরে তো গ্যাসটাকে পরিষ্কার করে মোছা হয়নি, ওইভাবে রেখে দিয়ে চলে যাওয়া হয়েছিল। আর এখন আমি এই যে গ্যাসের টপ কাউন্টারটা সুন্দর করে মুছে নিচ্ছি। এখনও কিন্তু আমাদের খাওয়া দাওয়া বাকি আছে। তবে ঠাকুর ঘরের প্রসাদটা তুলে নিয়ে এসেছি, তারপরেই কিন্তু আমি গ্যাসে হাত দিয়েছি। তাহলে চলো বন্ধুরা, আজ তবে আসি। সকলে খুব ভালো থেকো, পরিবারের সকলকে নিয়ে সাবধানে থেকো। আবারও দেখা হবে।